আমি মহেশ্বরবাবু বলছি। আজকে আমি দ্বাদশ শ্রেণীর বা ক্লাস 12-এর যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে পেশাদারি শাখারূপে ইতিহাসের গুরুত্ব। টপিকটা হচ্ছে পেশাদারি শাখারূপে ইতিহাসের গুরুত্ব। তা তোমরা খাতা পেন রেডি করে রাখবে, পয়েন্টগুলো প্রয়োজনে তোমরা নোট করবে। আমাদের আজকের আলোচ্য বিষয় পেশাদারি শাখারূপে ইতিহাসের গুরুত্ব। তা পেশাদারি শাখারূপী ইতিহাস চর্চার সূচনা হয়েছে ঊনবিংশ শতকের একেবারে শেষের দিকে। পেশাদারি দক্ষতা নিয়ে ইতিহাস চর্চার অর্থ হল যথেষ্ট প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সঞ্চয় করে ঐতিহাসিক তথ্যের বিচার বিশ্লেষণ করা। এছাড়া অতীতের নানান ঘটনাকে সঠিক প্রেক্ষাপটে যাচাই করা। বলা বাহুল্য তার জন্য চাই তথ্য অনুসন্ধান করবার বিশেষ প্রশিক্ষণ এবং তা প্রকাশ করবার মতো যথেষ্ট দক্ষতা। বর্তমান শতাব্দীতে ব্যবহারিক বিজ্ঞানে চরম অগ্রগতি ঘটলেও ইতিহাসের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব কিন্তু মোটেই হ্রাস পায়নি। যাই হোক, এবারে আমরা পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্বগুলো আলোচনা করব। পয়েন্ট ওয়াইজ পয়েন্টটা তোমরা নোট করতে পারো। তা প্রথম যে পয়েন্টটা আমরা আলোচনা করব পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্বের প্রথম সাব পয়েন্টটা হচ্ছে মানব সমাজের গতিশীলতার প্রমাণ। না, ইতিহাস মানব সমাজের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে, তবে তা স্থির বা সীমাবদ্ধ নয়। উত্থান আছে, পতন আছে, পরাজয় আছে, অভ্যুদয় আছে, এসব দিয়ে ঘেরা প্রবহমান মানব জীবনের কাহিনী হলো ইতিহাস। মানব জীবনের সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হলো গতিময়তা এবং পরিবর্তনশীলতা, যা নিয়ে ইতিহাস আলোচনা করে। অতীতের মানব সমাজ কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় এসছে বা এসে পৌঁছেছে, সেই কাহিনী হলো ইতিহাসের আলোচনায় উঠে আসে। দ্বিতীয় যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পয়েন্টটা ইতিহাস অতীতকে জানায়। দ্বিতীয় পয়েন্টটা কি না, ইতিহাস অতীতকে জানায়। ইতিহাস অবশ্যই অতীত কাহিনী। পৃথিবীর সৃষ্টির পর থেকে প্রকৃতির নানা ক্রিয়াকলাপ ও তার সঙ্গে মানব সমাজের অবস্থান, টিকে থাকা এবং এগিয়ে চলা, এটাই ইতিহাসের স্থান পায়। মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, খাদ্য, পোশাক পরিচ্ছদ, বাসস্থান, আনন্দ অনুষ্ঠান, সমাজ সংস্কৃতি ও অতীতের অন্যান্য নানা বিষয় আমরা ইতিহাস থেকে জানতে পারি। ইতিহাস ঘটনার গতি প্রকৃতি বুঝতে সাহায্য করে। ইতিহাস কি না, যে কোনো ঘটনার গতি প্রকৃতি বুঝতে আমাদের সাহায্য করে। আর কি শেখায় না, এটা শেখায় একই ধরনের ভুল কিভাবে এড়িয়ে চলতে হয়, কোথায় কিভাবে সংঘবদ্ধভাবে বাস করতে হয়, ঐতিহ্য বজায় রাখতে হয়, কিভাবে সমস্যার সমাধান, গঠনমূলক চিন্তা ভাবনা এবং জটিল পরিস্থিতির বিশ্লেষণ করতে হয়। কেবল প্রাচীন যুগ নয়, মধ্যযুগ ও আধুনিক যুগের বহু তথ্য আমরা ইতিহাস থেকে পাই। বিভিন্ন যুগের অনাবিষ্কৃত তথ্য নতুন নতুন গবেষণা দ্বারা স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন যুগের অনাবিষ্কৃত যে তথ্য, সেগুলো নতুন নতুন গবেষণার দ্বারা স্পষ্ট হয়ে উঠছে। এইভাবে ইতিহাস সমৃদ্ধ ও সম্পূর্ণ হয়ে চলেছে। পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের
3 নাম্বার গুরুত্ব যে সাব পয়েন্ট সেটা হলো অতীত ও বর্তমানের মধ্যে সেতু এবং ভবিষ্যতের সোপান। 3 নাম্বার পয়েন্টটা কি? অতীত ও বর্তমানের মধ্যে সেতু এবং ভবিষ্যতের সোপান। এই পয়েন্টটা আলোচনা করব। অতীত ইতিহাসের পরিপূর্ণতাকে ঐতিহাসিক ব্যাখ্যা করেন বর্তমানের চোখ দিয়ে। যে সমাজে আমরা বাস করি সেই সমাজ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন, ঐতিহাসিকরা তা সুন্দর করে ফুটিয়ে তোলেন, তুলে ধরেন। নেমিয়ারের ভাষায় বলা যায়, ঐতিহাসিকরা কল্পনা করেন অতীতকে আর স্মরণ করেন ভবিষ্যৎকে। কল্পনা করেন অতীতকে আর স্মরণ করেন ভবিষ্যৎকে। ইতিহাস হলো অতীত ও বর্তমানের সেতু। অতীতকে ব্যাখ্যানের চাবিকাঠি দিতে পারে একমাত্র ভবিষ্যতে। আর শুধু এই অর্থেই ইতিহাসকে চূড়ান্ত বিষয়নিষ্ঠ বলা যায়। ইতিহাস হলো আমাদের মৃত্যুর পর ভাবিকাল যা হবে তারই দর্পণ, তারই আয়না। গুরুত্বের 4 নাম্বার যে পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানের ভিত্তি তৈরি। ইতিহাস অতীতের কাহিনী হলেও তা থেকে এমন কিছু শিক্ষা পাওয়া যায় যা বর্তমানের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে এবং ভবিষ্যতে পথ চলার দিশা দেখায়। বর্তমানের বহু সমস্যার মূল অতীতের মাঝে নিহিত আছে। তাই ইতিহাস পড়ে আমরা জানতে পারি কিভাবে, কবে এই সমস্যাগুলি সৃষ্টি হয়েছিল, এর কারণগুলি কি ছিল, তা থেকে আমরা সমস্যা সমাধানের উপর চিন্তা ভাবনা করতে পারি বা সমস্যা সমাধানের উপায় সম্বন্ধে ভাবতে পারি। আবার অতীতের স্মৃতিচারণার সময় কিছু কিছু ঘটনার পুনরাবৃত্তি বর্তমানে লক্ষ্য করা যায়, তখন অতীত সমস্যার সমাধান সূত্র বর্তমান সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রয়োগের কথা আমরা ভাবতে পারি। জি.কে. চেস্টারটন এর মতে, the disadvantage of man not knowing the past is that they do not know the present. অর্থাৎ মানুষের অতীতকে না জানার প্রতিবন্ধকতা এই যে তারা বর্তমানকে জানতে পারে না। এর পরের পয়েন্টে আমরা চলে যাব। পয়েন্টটা হচ্ছে, গুরুত্বের পয়েন্টটা হচ্ছে জ্ঞানের বিকাশে। না, পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের যে গুরুত্ব তার 5 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব জ্ঞানের বিকাশে। না, ইতিহাস হলো জ্ঞানের ভাণ্ডার। জ্ঞান জগতের প্রায় সব দিক নিয়ে ইতিহাস আলোচনা করে। তাই বলা যায়, হিস্ট্রি মেক আস বেটার থিঙ্কার্স। ইতিহাস পাঠ করলে দেশ বিদেশের বিভিন্ন ঘটনা সম্বন্ধে জানা যায়। ঐতিহাসিক এলটনের মতে, বর্তমানকে বোঝা এবং ভবিষ্যতে পথ চলার জন্য প্রয়োজনীয় জ্ঞান ইতিহাস থেকে পাওয়া যায়। টমাস মুনরো বলেছেন, ইতিহাসের সামান্য কয়েকটি পাতা মানুষের মনে এমন অন্তর্দৃষ্টি দান করে যা আজ পর্যন্ত প্রকাশিত অন্য কোনো গ্রন্থের পক্ষে সম্ভব নয়। গুরুত্বের 6 নম্বর পয়েন্টে আমরা যে পয়েন্টটা বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে ধারাবাহিকতা বুঝতে। প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান সভ্যতার বিকাশ পর্যন্ত নানান পর্ব অতিক্রান্ত হয়েছে। ইতিহাস সেই সুদূর অতীত থেকে মধ্যযুগ এবং মধ্যযুগ থেকে আধুনিক যুগের নানান ঘটনা ধারাবাহিকভাবে তুলে ধরেছে আমাদের সামনে। এইভাবে বিভিন্ন যুগের মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন করে
কালের ধারাবাহিকতা বজায় রাখে ইতিহাস। এই ধারাবাহিকতার মাধ্যমেই উন্মুক্ত হয়েছে অতীতের বন্ধ দরজা। এই ধারাবাহিকতার মাধ্যমে কি উন্মুক্ত হয়েছে? অতীতের বন্ধ দরজা উন্মুক্ত হয়েছে। তাই বলা যায়, ইট illuminates pieces of the past itself. বর্তমান প্রজন্ম এই ধারাবাহিকতা থেকেই জ্ঞান লাভ করতে পারে। গুরুত্বের 7 নম্বর পয়েন্টটা হচ্ছে নৈতিক শিক্ষা প্রদান। ফ্রান্সিস বেকন বলেছেন, ঐতিহাসিকগণ মানুষকে জ্ঞানী করে, আর ইতিহাস মানুষকে নৈতিকতার শিক্ষা দান করে। ইতিহাসে নৈতিকতার অজস্র নজির ছড়িয়ে আছে, যা থেকে মানুষ শিক্ষা নেওয়ার অবকাশ পায়। নৈতিকতা ছাড়া সমাজ ব্যবস্থার অস্তিত্ব বিপন্ন হতে পারে। ইতিহাসের মাধ্যমে নৈতিক শিক্ষাদান বিষয়ে ঐতিহাসিক হেরোডোটাস থেকে টমাস হবস সহ বিভিন্ন পণ্ডিতই সহমত পোষণ করেন। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনার মাধ্যমে যুদ্ধে যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল সে বিষয়ে জানা যায়। এই আলোচনার মাধ্যমে যুদ্ধের সুফল কুফল সম্পর্কে নৈতিক শিক্ষাদান করা যেতে পারে। এর পরের গুরুত্ব হচ্ছে পয়েন্ট 8, রাজনৈতিক ও ভাবাদর্শগত ক্ষেত্র। ইতিহাস চর্চার মধ্যে রাজনৈতিক ও ভাবাদর্শগত ক্ষেত্রের প্রভাব লক্ষণীয়। প্রাচীনকালের ঐতিহাসিকগণ মনে করতেন যে ইতিহাসের মুখ্য উদ্দেশ্য রাজনৈতিক প্রচার। গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভক্ত সমাজের মধ্যে ছিল নানা পার্থক্য, স্বার্থগত তফাৎ, মতান্তর, মনান্তর। তৈরি হচ্ছিল বিভেদ, যা রূপ নিচ্ছিল সংঘাত সংঘর্ষে, যার অনিবার্য পরিণতি হলো জয় পরাজয়। সৃষ্টি হলো বৃহত্তর সমাজ এবং রাষ্ট্রের। দরকার হয়ে পড়ল শাসকের শাসন ব্যবস্থার। ফলে ইতিহাসের সঙ্গে জুড়ে গেল রাষ্ট্র চালনার জন্য আইন, শাসন, বিচার ব্যবস্থার, শাসকের কীর্তিকলাপ ইত্যাদি বিষয়। বিংশ শতাব্দীতে রাজনৈতিক এবং ভাবাদর্শগত কারণে ইতিহাস চর্চার প্রচলনটা আরও বেশি বৃদ্ধি পায়। পয়েন্ট নাম্বার 9, যে পয়েন্ট অর্থাৎ গুরুত্বটা আলোচনা করব 9 নম্বরে, সেটা হচ্ছে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নতির ধারণা প্রদান। অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতির ধারণা প্রদান। ইতিহাস থেকে আমরা মানব সমাজের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতির ধারাবাহিকতার পরিচয় পাই। কোনো বিশেষ দেশের ইতিহাস গ্রন্থ থেকে সেই দেশের অর্থনীতি ও সংস্কৃতি সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায়। সেই সকল অতীত তথ্যকে কাজে লাগিয়ে আমরা বর্তমান ও ভবিষ্যৎকালের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের ধারাকে বিশ্লেষণ এবং নির্ধারণ করতে পারি। 10 নম্বর পয়েন্টে আলোচনা করব যে গুরুত্বটা, সেটা হচ্ছে ইতিহাস এবং অন্যান্য বিষয়। ইতিহাস হলো নানা বিষয়ের সমন্বয়। পৃথিবীতে যে বিষয়ের কথাই বলা হোক না কেন, তার একটা নিজস্ব ইতিহাস আছে। ওই সব বিষয় কিভাবে কেমন করে আলোচনা করতে হবে তা জানার জন্য ইতিহাসের সাহায্য নিতেই হবে। তা এইভাবে প্রতিটি বিষয় সমৃদ্ধ হয়, আর ইতিহাস তার নিজস্ব বিষয়ে আলোচনা করতে গিয়ে ওইসব বিষয়ের সাহায্য নেয়। তা এইভাবেই ইতিহাস সমাজবিজ্ঞানের অন্যান্য শাখা যথা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন ইত্যাদির সঙ্গে জড়িয়ে পড়ে। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান পরস্পর এতটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত, বলা যায় পলিটিক্যাল সায়েন্স উইদাউট হিস্ট্রি হ্যাজ নো রুট, অ্যান্ড হিস্ট্রি উইদাউট পলিটিক্যাল সায়েন্স হ্যাজ নো ফ্রুট। অর্থাৎ ইতিহাস বিনা রাষ্ট্রবিজ্ঞানের কোনো শিকড় নেই, আর রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাসের কোনো
ফল নেই। ধীরে ধীরে ইতিহাস, খেলা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, স্থাপত্য, যানবাহন, পরিবেশ, চিকিৎসাবিদ্যা, সামরিক ইতিহাসকে নিজ বিষয়ের মধ্যে অঙ্গীভূত করে নিয়েছে। এবারে চলে যাই আমরা পয়েন্ট নাম্বার 11 বা 11। পয়েন্টটা হচ্ছে ইতিহাস ও সাহিত্য। গুরুত্বের যে পয়েন্ট সেটা হলো ইতিহাস ও সাহিত্য। ইতিহাস চর্চার প্রভাব সাহিত্য চর্চার ক্ষেত্রকে প্রভাবিত করে। ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে বহু কালজয়ী সাহিত্য গ্রন্থ রচিত হয়েছে, যেমন লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ। এগুলো হচ্ছে মহাকাব্যিক ইতিহাস। কাজেই ইতিহাস যেমন সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে অনুপ্রেরণা দিয়ে থাকে, তেমনি সাহিত্যিকের বিশ্লেষণ থেকেও ঐতিহাসিক ইতিহাস গবেষণার ক্ষেত্রে নতুন দৃষ্টিকোণ খুঁজে পেতে পারেন। পয়েন্ট নাম্বার 12, পয়েন্টটা হচ্ছে ইতিহাস ও ধর্ম। ইতিহাস ও ধর্ম। আমরা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুগে যুগে ধর্মের একটা গভীর সম্পর্ক লক্ষ্য করেছি। ধর্মকে রাষ্ট্র পরিচালনায় শাসক সম্প্রদায় কখনো প্রত্যক্ষ বা কখনো পরোক্ষভাবে কাজে লাগায়। প্রাচীন গ্রিস, রোম, মিশর বা ভারতবর্ষ, সর্বত্র কোথাও কম কোথাও বেশি। মধ্যযুগে রাষ্ট্রকে যেন ধর্ম ছাড়া কল্পনাই করা যায় না। তবে ব্যতিক্রম একদম ছিল না তা নয়, তবে তা অতি নগণ্য। যেমন ভারতে আলাউদ্দিন খলজির শাসনকাল। আধুনিক যুগে ইতিহাসে যুক্তির প্রাবল্য দেখা গেলেও শাসক সম্প্রদায় প্রয়োজনে ধর্মকে রাষ্ট্রের কাজে লাগায়। এমনকি বিংশ শতাব্দীর ঐতিহাসিক আরজি কলিংউড ধর্মের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন না। তিনি ইতিহাসকে ঈশ্বরের লেখা নাটক বলে অভিহিত করেছেন। ঐতিহাসিকের নামটা মাথায় রাখবে, আরজি কলিংউড। তিনি কি বলেছেন? ধর্মের প্রভাব থেকে তিনি সম্পূর্ণ মুক্ত ছিলেন না। তিনি ইতিহাসকে ঈশ্বরের লেখা নাটক বলে অভিহিত করেছেন। ধর্ম ও রাজনীতি হাত ধরাধরি করে চললে তা কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভারত পাকিস্তান বিভাজন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পয়েন্ট নাম্বার 13, গুরুত্বের যে পয়েন্ট সেটা হচ্ছে জাতীয়তাবোধের বিকাশ ও জাতীয় সংহতি রক্ষা। বিভিন্ন দেশের স্বাধীনতা আন্দোলন, শাসকের শোষণের বিরুদ্ধে কোনো জাতির সংগ্রাম থেকে যে জাতীয়তাবোধ জেগে ওঠে তা ইতিহাস দ্বারা অনুপ্রাণিত হয়। অনেক সময়ে ঐতিহাসিকগণ নিজেদের দেশের ইতিহাস রচনাকালে অতীতের গৌরবোজ্জ্বল দিকটিকে বেশি করে তুলে ধরেন, যা পড়ে পাঠকের অন্তরে ঐক্যবোধ জাগ্রত হয়। ইতিহাস তখন হয়ে ওঠে জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যম। উদাহরণস্বরূপ বলা যায়, ঔপনিবেশিক শাসনকালে ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকরা তাদের রচনায় ভারতের গৌরবোজ্জ্বল অতীতের কথা বেশি করে প্রকাশ করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা, গড়ে তোলা। 14 নম্বর পয়েন্টে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা লাভ। না, ইতিহাসে বিভিন্ন দেশের মধ্যে বৈদেশিক সম্পর্ক বিষয়ে আলোচনা করা হয়, ইতিবাচক ও নেতিবাচক। পররাষ্ট্রনীতির দুটি দিকই রাষ্ট্রবিজ্ঞানের মতো ইতিহাসেও আলোচিত হতে দেখা যায়। অর্থাৎ ইতিহাস পাঠের মধ্যে দিয়ে বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা জানতে পারি, যা ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি নির্ধারণ বিষয়ে আমাদের সহায়তা করে। লাস্ট যে পয়েন্টটা আমরা আলোচনা করব 15 নম্বরে, সেটা হচ্ছে স্বতন্ত্র ও বিকল্প জগৎ সম্পর্কে ধারণা দান।
স্বতন্ত্র ও বিকল্প জগৎ সম্পর্কে ধারণা দেন। ঐতিহাসিক জন এইচ আর্নল্ড তার গ্রন্থে বলেছেন, ইতিহাস চর্চার মধ্য দিয়ে স্বতন্ত্র ও বিকল্প জগৎ সম্পর্কে ধারণা লাভ করা যায়। তিনি আরো বলেছেন, ভিজিটিং দ্য পাস্ট ইজ সামথিং লাইক ভিজিটিং এ ফরেন কান্ট্রি। They do some things the same and some things differently. But above all, also they make us aware of what we call home. অর্থাৎ অতীতের সঙ্গে সাক্ষাৎ করা অনেকটা বিদেশ বিভুঁইয়ে যাওয়ার মতো। সেখানে কিছু ব্যাপার একই রকম ঘটে এবং কিছু ব্যাপার ঘটে অন্যরকম ভাবে, কিন্তু তার চেয়ে বেশি বিদেশে গেলেই আমরা এও বুঝতে পারি যে ঘর বলতে কি বোঝায়। ইতিহাস আগে থেকে লেখা থাকে না, সময়ের সঙ্গে অনুধাবন করে তা লিখতে হয়। বর্তমানে চোখ দিয়ে আমরা অতীতকে দেখতে ও তার সম্বন্ধে বোধ অর্জন করতে পারি। ঐতিহাসিককে এ ব্যাপারে সাহায্য করে তথ্য। আসলে ইতিহাস হলো ঐতিহাসিক ও তার তথ্যের মধ্যে এক অব্যাহত প্রক্রিয়ার বর্তমান ও অতীতের এক অন্তহীন সংলাপ। প্রগতির ধারকে বিউরি বর্ণনা করেছেন এই বলে যে এটি এমন একটি তত্ত্ব যার সঙ্গে জড়িয়ে রয়েছে অতীতের সমন্বয় ও অনাগতের ভবিষ্যকথন। কথন নির্ভর করে যুক্তিকে কেন্দ্র করে। তাই ইতিহাস যত যুক্তিভিত্তিক ও সর্বজনগ্রাহ্য হবে, সময়ের সঙ্গে যত খাপ খাইয়ে নেবে, ততই তার গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তা আজকে এই আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। এখান থেকে যে প্রশ্ন আসতে পারে যে পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব কি, তা সংক্ষেপে লেখো। 8 নম্বরে এটা হতে পারে, পেশাদারি শাখারূপে ইতিহাসের গুরুত্ব লেখো। এই ধরনের 8 নম্বরের প্রশ্ন একটা ডাইরেক্ট আসতে পারে। তো যাই হোক, আমি যে টপিকটা পড়ালাম সেটা মন দিয়ে বাড়িতেও বইটা একটু পড়ে নেবে। ঠিক আছে, দ্যাটস অল।